দেখাবে 50 জন, বাস্তবে থাকবে 5 জন, বাকি 45 জনেরটা কাটমানি হয়ে আসবে। স্থায়ী পদে যারা থাকবেন, প্রাথমিক শিক্ষকদের উপযুক্ত বেতন কাঠামো দিলে, তাকে দিয়ে দিলে সেখান থেকে কাটমানি পাওয়া যায় না। এই সরকারটা এই হিসেবে চলে। আমাদের একটা গণ দাবি করা উচিত যে নোশনাল দিলে পরে যা টাকা দেবেন সেখান থেকে 3% করে কমিশন প্রত্যেক মাসে আমরা কালীঘাটে পাঠিয়ে দেব। দেখবেন যে ফাইল খুব দ্রুত নড়ছে। যদিও তার ভরসা আমরা করছি না, কারণ আমরা আমাদের নিজেদের সক্ষমতাতেই ভরসা রাখি। নোশনালের কেস হয়েছে, আপাতত নোশনাল এটা আদায় হলে 1/1/2006 থেকে অ্যাকচুয়াল এফেক্টের দাবি করেই মামলা হবে। 1 ইঞ্চি জায়গাও সরকারকে ছাড়তে রাজি নই। অনেকে বলেছিলেন যে এই দাবি মেটাতে গেলে তো সরকারটা পড়ে যাবে, সরকার দেবে কোথা থেকে? এই দেবে কোথা থেকে এইটাকে নিয়েই কিন্তু সব থেকে বেশি গোলযোগটা বেঁধেছে। আমাদের অনেক পুরনো সাথীদের মনে আছে নিশ্চয়ই, 2009 যখন আমরা বলছি পশ্চিম চক্রে কাজ করি, নতুন বেতন কাঠামো ঠিক হয়েছে, আমি সামনে থেকে ঝামেলা করেছিলাম যে একজন 8 পাস কনস্টেবল সে 2600 টাকা গ্রেড পে পাবে, আর আমরা ভালো মার্কস নিয়ে পাস করে 1 বছরের পিটিটি করে শিক্ষকতার চাকরি করব, সেখানেও 2600 টাকা গ্রেড পে। এই বৈষম্যটা মানছি না। তৎকালীন যুগের শিক্ষক নেতারা বলেছিলেন যে সরকারের কাছে দেওয়ার মতো পয়সা নেই। তখন একটা কথা বলেছিলাম, সরকার দরকার হলে ঘটি বাটি বিক্রি করে দেবে, বাকিদের ক্ষেত্রে দিতে পারলে, বাকিদের ক্ষেত্রে কেন্দ্রের থেকে বেশি যদি দিতে পারে। আমরা বেশি চাইছি না, আমরা বলছি কেন্দ্র সহ অন্যান্য রাজ্য যা দিচ্ছে সেটাকে দিক। অপেক্ষা করে বসেছিলাম যে কোন দিন এইরকম একটা ডাক আসবে যে এই দাবিটা লড়াই হবে, চলো। যখন দাবি ডাক এসেছে আর দ্বিতীয়বার ভাবা হয়নি। আপনারা কেউ ভাবেননি বলেই বারবার রাজপথ ভরিয়েছেন। আবার রাজপথ ভরানোর ডাক এসছে আগামী 17 তারিখ। আমরা ডাক দিয়েছি যে বিকাশ ভবন চলো, পর্ষদ চলো। আপনারা যারা ভাবছেন কম্পোজিট গ্রান্টের পয়সা না পাওয়াটা দুর্ঘটনাবশত হয়েছে, আমি বলবো দুর্ঘটনা নয়। সরকার শিক্ষা ব্যবস্থার যে পরিকাঠামো সেটাকে প্রায় দুর্বল করার জায়গাকে নিয়ে এসেছে, মোটামুটি ফিনিশের পথে নিয়ে যাচ্ছে। এরপর হচ্ছে যেটুকু ভাগ ছড়িয়ে ছিটিয়ে দিত সেই টাকাটুকু যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে মোটামুটি ঢাকঢোল নিয়ে তার শ্মশান যাত্রা সৃষ্টি করতে বেশি সময় লাগবে না। রুখে দাঁড়াতে কিন্তু আমাদেরকেই হবে। অবৈতনিক শিক্ষা না বাঁচলে এই রাজ্যে কেন, এই দেশের সাধারণ মানুষের থেকে মানব সম্পদ তৈরি হবে না। আমরা এখানে যারা বসে আছি তাদের কারোর প্রেক্ষাপট কিন্তু খুব আর্থিকভাবে সচ্ছল ফ্যামিলি থেকে নয়, বরং প্রায় অধিকাংশ জনই নিজেদের মেধার জোরে এই জায়গাতে নিজেদেরকে নিয়ে এসেছেন। এবং আমি বাস্তবিক বিশ্বাস করি, এবং আমার কাছে খুব গর্বের যে আমি একজন প্রাথমিক শিক্ষক। আমাকে রাস্তাঘাটে অনেকে জিজ্ঞাসা করেন আপনি কোথায় চাকরি করেন। আমি যখন প্রাথমিক শিক্ষক বলি তখন তারা ভুরু কোঁচকান, মানে তাদের ভাবতে অসুবিধা হয় যে একজন প্রাথমিক শিক্ষক এই রাজ্যের কর্মচারী আন্দোলনকে নেতৃত্ব দিচ্ছেন এবং সরকারের ঘুম ওড়াচ্ছেন এই প্রাথমিক শিক্ষকরা। আমি বলি শুধু আমি নই, আরো একদল আছেন যারাও প্রাথমিক শিক্ষক। এই জায়গাটি আমাদের সাফল্য। আমরা দুমুখী লড়াই শুরু করেছিলাম। এক হচ্ছে বেতন কাঠামো সংশোধনের লড়াই, আর একটা লড়াই ছিল সামাজিক সম্মান পুনরুদ্ধারের লড়াই। দুটো লড়াইকেই আমরা যুগপৎ এগিয়ে নিয়ে চলেছি। এখন আর কেউ তাচ্ছিল্যের হেসে বলতে পারে না ও প্রাইমারি টিচার। আমরা আমাদের চাকরি জীবনে এটা অনেক শুনেছি। এখন কোথাও না কোথাও একটা সমীহের জন্ম হয়েছে। এই সমীহটা কিন্তু তার অনেকটাই এই সংগঠনটাই পুনর্নির্মাণ করেছে। এই যে প্রাথমিক শিক্ষকদের সামাজিক সম্মানহানি, সেটাও কিন্তু চক্রান্ত করেই করা হয়েছিল। আপনি যদি 70-এর দশকে দেখেন, এই রাজ্যের প্রাথমিক শিক্ষকদেরকে গুরুস্থানে বসিয়ে সমাজ পুজো করত। আমি দায়িত্ব নিয়ে বলছি,
প্রাথমিক শিক্ষকরাও যেমন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে, তাদেরকে ব্যবহার করা হয়েছে। দলীয় রাজনীতির কৃতদাস হওয়াটা যে কত বড় ক্ষতিকারক, সেটা প্রাথমিক শিক্ষকরা অন্তত মর্মে মর্মে বুঝতে পেরেছে বলে খুব বেশি মনে করি না, কারণ এখনো একটা বড় সংখ্যায় আছে যারা এখনো পর্যন্ত সেই কৃতদাসই হয়ে আছে, বেরোতে পারেনি। কিন্তু সময়ে বের হবে, অপেক্ষা লাগবে। 2025 সাল সমাগত, নোশনাল নিয়ে আমরা মামলা করেছিলাম। আমাদের অদম্য লড়াই, আমাদের সাথীদের আমরণ অনশনের মধ্যে দিয়ে আমাদের বেতন কাঠামো সংশোধিত হয়। তখন মনে পড়েছিল সেই সব মুখগুলোর কথা যারা বলেছিলেন এসব মিথ্যা স্বপ্ন কেন দেখাচ্ছে, সেসব মুখগুলো এখন পর্যন্ত ভেসে ওঠে। আমরা পুরোটা পারিনি বলতে সরকারের চক্রান্তের কাছে হেরে গেছে। সত্যটা সত্যভাবে স্বীকার করে নেওয়া প্রয়োজন। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাঁকুড়া জেলার প্রতিনিধি বিশ্বজিৎ ধারা এবং আমাদের সাথী গভর্নিং বডির সদস্য সবিতা কুণ্ডু, দুজনকে করতালি দিয়ে স্বাগত জানাচ্ছি। যার ফলে সিনিয়র এবং জুনিয়র শিক্ষকদের মধ্যে নতুন করে বেতন বৈষম্যের সৃষ্টি হয়েছে। সেটাকে মেটানোর জন্য আমরা নোশনালের চেষ্টা করেছি। সেটা হলে কি হবে, 1/1/2006 আমাদের যে বেতন কাঠামোটা পে ব্যান্ড 2 এ শুরু হয়েছিল, সেটা পে ব্যান্ড 3 তে 3600 টাকা দিয়ে নতুন করে ফিক্সেশন হবে। ফিক্সেশন হয়ে পড়ে আপনি এখন যা পাচ্ছেন 1/8/2019 থেকে আপনার অ্যাকচুয়াল পাওয়া এবং নতুন সংশোধিত বেতন কাঠামোতে কত পাচ্ছেন, এই দুটোর তফাৎ করে এরিয়ার সমেত পাবেন। এবং সেই সংখ্যার পরিমাণটা কিন্তু খুব একটা কম নয়। ধরুন 2004 বা 2005 যারা জয়েন করেছেন, তাদের প্রতি মাসে বৃদ্ধির পরিমাণটা প্রায় 6 থেকে 7,000 টাকা, প্লাস 5টা বছর। এই পরিমাণ টাকা নোশনাল বাবদ আপনি পাবেন। যত দেরি হবে সরকারকে তত পরিমাণ টাকা এক থেকে গুনতে হবে। আশা করছি 2025 মার্চের মধ্যেই নোশনাল মামলা আমরা সিঙ্গেল বেঞ্চে জিতব। অনেকে প্রশ্ন করেন জিতলেই কি আমরা পাবো? সেসব মানুষদের প্রতি প্রশ্ন থাকলো যে জিতলে পরে কিভাবে আদায় করতে হয় সেই দেখানোর দায়িত্বটা কিন্তু উস্তিয়ানদেরকে নিতে হবে। এই রাজ্যের প্রাথমিক শিক্ষকগণ সেই প্রতিজ্ঞাটা এখন থেকে করুক যে যেদিন এই মামলা আমরা সিঙ্গেল বেঞ্চে জিতবো তার পরের দিন থেকে সরকারের ঘুমটা ছুটিয়ে দেবে। এই প্রতিজ্ঞা দরকার, এই পুরুষাকার দরকার। এই পুরুষাকার নেই বলেই আমাদের ফান্ডের টাকা আসে না, আমরা নিজেদের পকেট থেকে দিয়ে পরে ম্যানেজ করে নিই। মিড ডে মিল চলে না, আমরা কিন্তু বিডিওর কাছে দিয়ে পরে বলতে পারি না যে এই নাও তো রইল তোমার খাতা, মিড ডে মিল চালানোর আছে আপনি চালিয়ে নেবেন, আমার পক্ষে ভর্তুকি দিয়ে চালানো সম্ভব নয়। একটা সরকারি প্রজেক্ট আমরা কেন চালাবো? আমরা বলতে পারি না যে খেলার টাকা তো একটা সরকারি প্রজেক্ট, খেলাটা তো এখন মূল কোর্সের মধ্যে পড়ে, তার জন্য চাঁদা শিক্ষকরা কেন দেবেন? কারোর মধ্যে কিন্তু প্রশ্ন ওঠেনি। আমার মনে আছে যখন আমরা 2005 সালে মাত্র 5,500 টাকা বেতন পেতাম, গলসিতে সাব ডিভিশন স্পোর্টস হয়েছিল, আমাদের 2,500 টাকা চাঁদা দিতে হয়েছিল। মাসটা চলেনি, আর যাতায়াতের পয়সা থাকতো না আমাদের কাছে। আমাদের সবারই প্রায় এই অবস্থা ছিল। আমরাই কিন্তু সরকারকে বাধ্য করেছি খেলাতে টাকা অন্তত কিছুটা হলেও দিতে। এবার বাকি যেটা আছে, যে যতটা খরচা ততটা টাকা তোমাকে বরাদ্দ করতে হবে, সেই লড়াই এইবারে স্পোর্টসের জন্য, সেই লড়াইটার জন্য যেন শিক্ষক পুল তৈরি থাকে। লড়াই না করলে অধিকার কোনদিন প্রতিষ্ঠিত হয় না, সেটাকে বুঝতে হবে। সুশ্রী বহু লোক দেবেন, ছাত্রছাত্রীদের মুখে আমরা এটুকুই বা করলাম। যারা বলছে একটা জিনিস মাথায় রেখে দেখবেন, সারা বছর তারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রাখে না। ছাত্রছাত্রীদের কথা যদি মাথায় রাখতে হতো তাহলে প্রতিদিনের ক্লাসটা ঠিক করে করতে হতো। যেসব মহাপুরুষ শতাব্দী প্রাচীন সংগঠনের নেতৃত্ব এবং ভূঁইফোড় কিছু রাজনৈতিক নেতৃত্ব এসব ছাত্রছাত্রীদের সুশ্রী দেন, দেখবেন যে স্কুল টাইমে তারা ঘুরে বেড়ায় নিজেদের সংগঠন আর পার্টির মিটিং করে। তারা যখন বছরের শেষে ছাত্রছাত্রীদের কথা ভেবে খেলার জন্য শিক্ষকদের কাছে চাঁদার আবেদন করেন, তখন হাসি নয়, তখন অন্তত রাগটাকে নিজের মধ্যে নিয়ে আসুন, প্রতিবাদটা করুন। যা হবে সংগঠন দেখবে,
জানবেন যে এই সংগঠন পাশে আছে। সরকারকে বাধ্য করি চলুন যে অঞ্চল খেলা যদি তুমি কারিকুলাম দিতে পারো, অঞ্চল খেলার জন্য তোমাকে বরাদ্দ করতে হবে। অঞ্চল খেলাতে তো সব থেকে বেশি খরচা হয়। সার্কেলে যা পার্টিসিপেন্ট থাকে তার থেকে বেশি পার্টিসিপেন্ট কিন্তু অঞ্চলে থাকে, অথচ অঞ্চলের জন্য কোনো বরাদ্দ নেই। এই ব্যবস্থা চলতে পারে না। 600 টাকা দেশের জন্য বরাদ্দ হয়, 400 টাকা দেয় কেন্দ্র, 200 টাকা হচ্ছে রাজ্যের ভাগ। যে দেশ আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়া হচ্ছে, খুব দায়িত্ব নিয়ে বলছি, তার দাম হচ্ছে 90 থেকে 110 টাকা। বাকি কাঠমানি কারিঘাটে যাচ্ছে। ওই কোম্পানি যেভাবে নীল সাদা রং সাপ্লাই করেছিল, এখন নীল সাদা পোশাক তৈরি করে কাপড় সাপ্লাই করছে। এই চুরি বন্ধ করতে হবে। কেন্দ্র সরকার সমস্ত টাকা চালের জন্য দেয়, মিড ডে মিলের চালের জন্য। যে পরিমাণ টাকা আসে সেই পরিমাণ চাল দিয়ে আপনি চাইলে পরে মিনিকিট চাল খাওয়াতে পারবেন। আমি মঞ্চে দাঁড়িয়ে দায়িত্ব নিয়ে বলছি, যে চালটা দেওয়া হয় সেই চালের কোয়ালিটি খুব একটা ভালো নয়। আপনার ছেলে মেয়ে হয়তো আপনার প্রাথমিক স্কুলে পড়ে না, দরদটা নেই বলে হয়তো আমরা এটাকে নিয়ে ভাবি না। দরদটা নিয়ে আসা প্রয়োজন। মাঝে মাঝে যে আঙুল ওঠে, অনেকে প্রশ্ন করেন যে পরিকাঠামো আছে। একজন শিক্ষক চাইলে পরে অনেক পরিকাঠামোগত প্রতিবন্ধকতা দূর করে